একটা ছোট্ট প্রতিশ্রুতি, কিছু কথা, আর 4 বছরের একটা শিশুর চোখের জল। কে জানতো সেই ছোট্ট শিশুকে দেওয়া সেই প্রতিশ্রুতি রাখতে গিয়ে একজন মানুষকে পাড়ি দিতে হবে পুরো একটা মহাদেশ। গল্পের শুরুটা হয় জার্মানির বায়ার নামক একটি শহর থেকে। সময়টা 1944 সালের আগস্ট মাস। সেখানের একটা স্টেশনে অনেক যোদ্ধার সমাগম, হুইসেলের শব্দ আর হাজারো বিদায়ের কান্না। কারণ যুদ্ধ ডাকছে, আর এই ডাকে সাড়া দিতে হবে হাজারো তরুণকে, যাদের মধ্যে একজন লেফটেন্যান্ট ক্লেমেন্স ফরেল। আর ইনি হলেন আমাদের গল্পের প্রধান চরিত্র। ট্রেন প্রায় ছেড়েই দিচ্ছে, কিন্তু তিনি ছুটছেন প্ল্যাটফর্মের ভিড় ঠেলে, আর তিনি খুঁজছেন তার স্ত্রীকে। ঠিক তখনই তার স্ত্রী স্টেশনে এসে পৌঁছায়, আর সাথে তাদের মেয়ে লিসা। ক্লেমেন্স তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে, তোমার আসতে এত দেরি হলো কেন? তখন তার স্ত্রী ক্লেমেন্সকে বলে যে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আর ডাক্তার বলেছে তুমি বাবা হতে চলেছ। বিদায়ের আগে তার ছোট্ট মেয়ে লিসা বাবার হাত শক্ত করে ধরে থাকে। ছোট্ট মুখে একটাই আবদার, বাবা যেন তাকে একটা পোস্ট কার্ড পাঠায়। ক্লেমেন্স হাঁটু গেড়ে বসে মেয়ের চোখে চোখ রাখে আর প্রতিশ্রুতি দেয়। মেয়ে আরও একবার জিজ্ঞেস করে, সত্যি প্রতিশ্রুতি তো? ক্লেমেন্স মাথা নাড়ে। এদিকে শেষ ডাক পড়ে, ট্রেনের হুইসেল বেজে ওঠে। ক্লেমেন্স ছুটে গিয়ে ট্রেনে ওঠে। প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যেতে থাকে তার পরিবার, তার ঘর, তার স্বাভাবিক জীবন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্লেমেন্সকে দাঁড় করানো হয় সোভিয়েত সামরিক আদালতের কাঠগড়ায়। অভিযোগ পড়ে শোনানো হয় 219 আর 320 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন, আর সেটি হল পার্টিজানদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ। বিচারক ঘোষণা করেন বিবাদী দোষী। তার সাজা হল 25 বছরের সশ্রম কারাদণ্ড, যা আজ থেকেই কার্যকর হবে। এদিকে জার্মানিতে তার পরিবার অপেক্ষা করছে। অক্টোবর 1945। একদিন এক পোস্টম্যান আসে একটা চিঠি নিয়ে। চিঠিটি লিসার হাতে দিয়ে পোস্টম্যান চলে যায়। লিসা চিঠিটি নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় তার মায়ের কাছে। তার মা গির্জায় কিছু ফল আর সবজি সাজাচ্ছিল। লিসা এসে তার মায়ের হাতে চিঠিটি দেয়। চিঠিটি এসেছে রেড ক্রসের কাছ থেকে। চিঠিতে লেখা থাকে, তাদের তালিকায় ক্লেমেন্স ফোরেল নামে কারও কোনো তথ্য নেই, এমনকি রাশিয়ার সামরিক আদালতেও কোনো তথ্য নেই। কিছুই না। ছোট্ট লিসা প্রার্থনা করে মাদার মেরির কাছে মিনতি জানায়, দয়া করে তার বাবাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য। একটা শিশুর প্রার্থনা, যার কোনো উত্তর তখনও আসেনি। এরপরে আমরা দেখি বন্দীদের তুলে দেওয়া হয় ট্রেনে, পাঠানো হচ্ছে আরও পূর্বে, আরও দূরে, যেখান থেকে ফেরার কোনো সহজ পথ নেই। একই বগিতে গাদাগাদি রাখা হয়েছে অনেক যুদ্ধবন্দীদের। এখানে আটকে থাকা ড্যানহর্নকে ক্লেমেন্স বলে, তুমি তো ডিভিশনাল হেডকোয়ার্টারে মানচিত্র তৈরি করতে, তাহলে আমাদেরকে বলো কেপ ডেজেনেভ কোথায়। তখন ড্যানহর্ন ক্লেমেন্সকে দেখান তাদের গন্তব্য ঠিক কোথায়। উরাল পর্বতমালা, ইরতিশ নদী, তারপর আরও পূর্বে ইয়েনিসেই, আর ছোট ছোট শাখা নদী, যেগুলো এমনিতেই 1000 কিলোমিটারের কম হলে তুচ্ছ বলে গণ্য হয়। আর তারও পরে উত্তর পূর্বে কেপ ডেজেনেভ, পৃথিবীর একেবারে প্রান্তে, যেখান থেকে সমুদ্রের ওপারে আলাস্কা দেখা যায়। এসব শুনে একজন বন্দী হতাশ কণ্ঠে বলে ওঠে, তারা কখনোই সেখানে পৌঁছাতে পারবে না। তার আগেই ক্ষুধা আর ঠান্ডা তাদের শেষ করে দেবে। এই দৃশ্যে আমরা দেখি ট্রেনটি একটি স্টেশনে থামে। এখানে সবাইকে নামিয়ে দেয়া হয়। সেখানে নামানোর কারণ হলো বন্দীদেরকে সেখানে কিছু রেশন আর কাঠ দেওয়ার জন্য। সবাই এসব রেশন আর কাঠ নিয়ে ট্রেনে ওঠে, আর ট্রেন আবার চলতে থাকে। বগিতে ক্ষুধার্ত মানুষ একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। কে আগে খাবার পাবে তা নিয়ে চিৎকার, ধাক্কাধাক্কি। তারপর আমরা দেখি ট্রেন এসে থামে এখানের লাস্ট স্টেশনে। এখানে সবাইকে নামানো হয়। তারপরে সবাইকে সারিবদ্ধ করে শুরু হয় এক ভয়াবহ জার্নি।
তীব্র ঠান্ডায় আর ঝড়ো বাতাসে সবাই এগিয়ে চলে। সেখানে চলতে চলতে অনেকেই মারা যায়। জার্নির এক পর্যায়ে আমরা দেখি একজন বন্দী অসুস্থ হয়ে মাটিতে পড়লে তাকে ওঠানোর জন্য একজন রাশিয়ান সৈন্য তার পাশে গুলি করে। আর ঠিক তখনই আমরা জানতে পারি যে তারা একটা লেকের উপরে ছিল। গুলির কারণে লেকের উপরে বরফগুলো ফেটে যায় আর তার সাথে সেখানে তলিয়ে যায় অনেকে। তারপরেও তাদের জার্নি শেষ হয় না। 1946 সাল অবশেষে তারা পৌঁছায় কেপ ডেজনেভ বন্দি শিবিরে। এখানে অদ্ভুত এক দৃশ্য। কোনো বেড়া নেই, কোনো পাহাড় আর টাওয়ার নেই, কারণ প্রয়োজনই নেই। তো সুমেরু বৃত্তের এত উত্তরে পালানোর কোনো জায়গাই নেই। কোনো গাছ নেই, কোনো ঝোপঝাড় নেই, এমনকি খাওয়ার মতো এক টুকরো ঘাসও নেই। শুধু বরফ আর বরফ, আর তার শেষে আরও বরফ। এখানেই আমরা পরিচিত হই দুজন গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে। ডাক্তার স্টফার, যিনি বন্দীদের প্রতি সত্যিকারের সহানুভূতিশীল, আর লেফটেন্যান্ট কামেনেভ, যাকে দেওয়া হয় ক্যাম্পের নিরাপত্তার দায়িত্ব। তাকে জিজ্ঞেস করা হয় কেন তিনি পশ্চিমাঞ্চলের আরামদায়ক পোস্টিং না নিয়ে এই বরফের নরকে এলেন। তার উত্তর সহজ, তিনি মনে করেন এটাই তার কর্তব্য। কেউ কেউ হয়তো ঠাট্টা করে বলে, নারীর প্রলোভনেই বুঝি এত দূর এসেছেন। কিন্তু আসলে তার মধ্যে কাজ করে অন্য কিছু, এক ধরনের নীতিবোধ, যা এই বরফের রাজ্যেও তাকে আলাদা করে রাখে। শিবিরের ভেতরের জীবন প্রতিদিন এক নতুন যুদ্ধের মতো। একদিন টাইফয়েডের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাক্তার স্টফার আমেরিকানদের থেকে পাওয়া মূল্যবান পেনিসিলিন ব্যবহার করতে চান, কিন্তু ক্যাম্প কর্তৃপক্ষ বাধা দেয়। তিনি কড়া গলায় সতর্ক করে দেন, মহামারী ছড়িয়ে পড়লে তার দায় নিতে হবে সেই কর্তৃপক্ষকে। একদিন তল্লাশির সময় ক্লেমেন্সের এক কমরেড তার মায়ের শেষ চিঠিটা লুকিয়ে রাখার চেষ্টা করেন, কারণ এই চিঠি তার একমাত্র শক্তির উৎস। কামেনেভ তাকে থামান, জিজ্ঞেস করে, কি লুকাচ্ছ? কমরেড সত্যি কথাই বলেন, শুধু একটা চিঠি মায়ের কাছ থেকে। এরপরই ঘটে এক মর্মস্পর্শী দৃশ্য। তখন সেই চিঠি লুকানোর জন্য সেই কমরেডকে জামা কাপড় খুলে সেই তীব্র ঠান্ডার মাঝে দাঁড় করিয়ে রাখে। ক্লেমেন্স তখন তার নিজের কোট খুলে কমরেডকে দিতে চায়, যাতে সে ঠান্ডায় জমে মারা না যায়। তখন কামেনেভ প্রশ্ন করেন, তুমি কি করছো? ক্লেমেন্স উত্তর দেন, আমার কমরেডকে আমার কোটটা দিচ্ছি, যাতে সে ঠান্ডায় জমে মারা না যায়। কামেনেভ তখন তার নাম জিজ্ঞেস করেন। উত্তরে সে বলে, ক্লেমেন্স ফোরেল। নামটা যেন তার মনে গেঁথে যায়। শেষে তিনি বলেন, কোটটা রেখে দাও, এটা তোমার কাজে লাগবে। তারপর সেখান থেকে তাদের একটি গুহাতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেই কাজে লাগানো হয়। কাজ করতে করতে সেখানে একটি দুর্ঘটনা ঘটে, আর তখন ক্লেমেন্স তাকে সাহায্য করতে যায়। ঠিক তখনই কামেনেভ তাকে ডেকে পাঠায় আর বলে ইঞ্জিন ঠিক করতে। প্রথমে ক্লেমেন্স অসম্মতি জানালেও কামেনেভ বলে, আমি তোমার ফাইল পড়েছি আর তুমি এই কাজ জানো। এক রাতে সুযোগ বুঝে ক্লেমেন্স পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে কয়েক মিনিটের মাঝেই ধরে ফেলা হয়। তারপরে তাকে সারা রাত একটি ছাদ খোলা জেলখানায় রাখা হয়, আর সারা রাত ধরে বৃষ্টিতে ভিজতে থাকে। তারপর তাকে ফিরিয়ে আনা হয় অন্য বন্দীদের কাছে। তখন অন্য বন্দীরা সবাই মিলে তাকে অনেক মারধর করে। এরকম গণপিটুনির পরে ক্লেমেন্স জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে অসুস্থদের কক্ষে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বিছানায় শুয়ে জ্বরের ঘোরে ক্লেমেন্স বারবার বলে ওঠেন তাকে বাড়ির চিঠি লিখতে হবে, কিন্তু জানেন সেই চিঠি হয়তো কখনোই পৌঁছাবে না। ডাক্তার স্টোফার তার যত্ন নেন, তাকে ভালো খাবার খাওয়ান। ডাক্তার স্টোফার তাকে বলে যে এখান থেকে তাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারবে। সেই রাতে ক্লেমেন্স সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডাক্তার স্টোফার তাকে মানচিত্রটা দেখান, ভালো করে বোঝানোর চেষ্টা করান নদী আর পাহাড়ের গতিপথ। জানাতে চান নদীগুলো শীতকালে বরফে জমে যায়, কিন্তু গ্রীষ্মে হয়ে ওঠে বিশাল মহাসাগরের মতো। তাই সঠিক সময় বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ঠিক তখনই লেফটেন্যান্ট কামেনেভ দেখা করতে আসেন আর ডাক্তার স্টোফারকে অনেক বেশি কাজ করার জন্য বকা দেন, তাকে বিশ্রাম নিতে বলেন। এই বৃদ্ধ বন্দী, যিনি নিজেই ক্যান্সারে মৃত্যুর মুখোমুখি, ক্লেমেন্সকে এক রাতে ডেকে নেন। তিনি নিজের পালানোর পরিকল্পনা সাজিয়ে রেখেছিলেন। একটা কম্পাস, এক জোড়া স্নো শু, একটা স্পিরিট কুকার, শুকনো রুটি আর চর্বি, এমনকি একটা লোড করা রিভলভার আর 8টা অতিরিক্ত গুলি। কিন্তু এখন তিনি জানেন তার নিজের সময় ফুরিয়ে এসেছে। তিনি সবকিছু ক্লেমেন্সের হাতে তুলে দেন, বিনিময়ে চান শুধু একটা জিনিস: যদি ক্লেমেন্স কোনোভাবে বেঁচে বাড়ি ফিরতে পারেন, তার স্ত্রীর কাছে গিয়ে যেন খবরটা একটু নরম করে দেন। মৃত্যুর প্রকৃত মাস আর তারিখ না বলে তিনি চান বসন্তের কোনো একটা মাস বলা হোক, যাতে তার স্ত্রী কল্পনায় ফুল দেখতে পান, শীতের নিষ্ঠুর সাদা বরফ নয়। ক্লেমেন্স তাকে কথা দেন। ডাক্তার স্টাফার তার নিজের ছুরিটাও তুলে দেন, বলেন, আমার আর এটার দরকার নেই। রাতের গভীর অন্ধকারে ক্লেমেন্স ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়ার সময় লুকানো সব জিনিস নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। প্রথম রাতেই বহু দূর এগিয়ে যান, কিন্তু তিনি জানে এটা তো সবে শুরু। পরদিন সকালে কর্তৃপক্ষ বুঝতে পারে সে নেই। তল্লাশি দল পাঠানো হয়, কিন্তু এই বিশাল বরফের রাজ্যে একজন মানুষকে খুঁজে বের করা যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো। দিনের পর দিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। তল্লাশি দল ক্লান্ত হয়ে ফিরে আসে। তাদের ধারণা সে নিশ্চয়ই বরফের নিচে চাপা পড়ে মারা গেছে, কিন্তু কামেনেভ বিশ্বাস করেন না। তার মনে হয় সে মারা যায়নি। এই মুহূর্ত থেকেই আসলে শুরু হয় গল্পের আসল লড়াই, একজন মানুষ বনাম একটা গোটা মহাদেশ। একা, ক্ষুধার্ত, ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে ক্লেমেন্স নিজের সাথে কথা বলতে শুরু করেন, এমনকি গাছের সাথেও। শুধু নিজের কণ্ঠস্বরটা হারিয়ে না যায় বলে, নিজের মনটা যাতে ভেঙে না পড়ে বলে। তিনি সংখ্যা গুনতে শুরু করেন, হাজার হাজার পা হাঁটার হিসাব রাখেন। 997, 998, 999, 1000। আবারও নতুন করে শুরু, নিজের মনটাকে ধরে রাখার শেষ চেষ্টা। তারপর নিজেকে জোর করে মনে করিয়ে দেন, না, আমি পারবই। এই কথাটাই যেন তার মন্ত্র হয়ে ওঠে প্রতিটা পদক্ষেপের সাথে সাথে। শিবির কর্তৃপক্ষ সব স্টেশনে সতর্কবার্তা পাঠায়, 500 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে খোঁজ চালাতে বলে। কিন্তু কামেনেভ জানেন 2 মাসে একজন মানুষ 500 কিলোমিটারের চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিতে পারে। তাদের ব্যাসার্ধ বাড়াতে হবে। তুষার ঝড়ের মধ্যে ক্লেমেন্স হঠাৎ ধরা পড়ে একদল অস্ত্রধারী মানুষের হাতে। প্রথমে তারা তাকে অস্ত্র ফেলে দিতে বলে, তারপর জানায় তারা তাকে ক্ষতি করতে আসেনি। তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে বেঁচে থাকা শিকারী আর স্বর্ণ খোঁজা মানুষ। গ্রীষ্মে তারা স্বর্ণ মাইনিং করে আর শীতে শিকার করে। আগুনের আলো দেখেই তারা এগিয়ে এসেছিল। দলনেতা সেমিয়ন তাকে জিজ্ঞেস করেন, তুমি নিশ্চয়ই জার্মান আর পালিয়ে এসেছ? কিন্তু ক্লেমেন্স তাদের কথায় পাত্তা না দিয়ে অন্যদিকে চলে যেতে থাকে আর তুষার ঝড়ের কবলে পড়ে। পরে সেই অস্ত্রধারী দলের লোকরা তাকে উদ্ধার করে আর একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়। তারা নাম জানতে চাইলে ক্লেমেন্স তার নাম বলে, পিওতর। এই কথা শুনে সেমিয়ন শিখিয়ে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: কাউকে কখনো নিজের আসল নাম বলতে নেই। তাদের সাথে নদীপথে ভেলায় করে যাত্রা শুরু হয়। পথ কঠিন, স্রোত ভয়ঙ্কর, কিন্তু আনাসাতাস আর সেমিয়ন তাকে শেখান কিভাবে বৈঠা চালাতে হয়, কিভাবে বাম দিকে বা সোজা এগোতে হয় বিপদ এড়াতে। একদিন ভেলা উল্টে যাওয়ার উপক্রম হয়। সেমিয়ন প্রায় ডুবে যান, কিন্তু বেঁচে ফেরেন আর কৃতজ্ঞতা জানান যে তাকে বাঁচানো হয়েছে। কিন্তু এই সহযাত্রাও নিরাপদ নয়। একদিন জানা যায় সেমিয়ন তার সঙ্গীকে হত্যা করা হয়েছে, কারণ সে সোনা চুরি করতে চেয়েছিল বলে সন্দেহ করা হয়। ক্লেমেন্স হতভম্ব হয়ে জিজ্ঞেস করেন, কেন তাকে হত্যা করা হলো? উত্তর আসে ঠান্ডা গলায়,
এখন নেকড়েরা তার যত্ন নেবে। এই নিষ্ঠুরতা দেখে ক্লেমেন্স বুঝতে পারেন সাইবেরিয়ার প্রকৃতির চেয়েও ভয়ঙ্কর কখনো কখনো হয়ে ওঠে মানুষ নিজেই। তবুও তিনি মানুষের প্রতি বিশ্বাস হারান না, আর এই বিশ্বাসই তাকে বারবার বাঁচিয়ে রাখে। এর পরের দৃশ্যে দেখতে পাই সেমিয়ন তাকে অবিশ্বাস করে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়, আর সে সেখানে নেকড়ের কবলে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে এক আদিবাসী পরিবার তাকে খুঁজে পায়। পরিবারের প্রধান, তিনি তাকে নিজের ঘরে আশ্রয় দেন, সুস্থ করে তোলেন। তার নাতি নাতনিরা তাকে আপন করে নেয়। কোলকা আর অ্যালিওস্কা নামের দুই ছেলে তার সাথে খেলা করে, আর ইরিনা নামের একটি মেয়ে তার যত্ন নেয়। তারা জানতে পারে ঘুমের মধ্যে তিনি বিড় বিড় করে কথা বলেন, ডাকেন তার স্ত্রী আর ছেলের নাম, যদিও তিনি নিজেও জানেন না তার সন্তান আসলে ছেলে না মেয়ে। ইরিনার দাদি তাকে বলেন, তুমি জানতে পারবে, আমি নিশ্চিত তুমি জানতে পারবে, কিন্তু এখানে বেশি দিন থাকা নিরাপদ নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী তার খোঁজ শুরু করেছে। তার নাম আর ছদ্মনাম দুটোই ছড়িয়ে পড়েছে চারপাশে। তারা তাকে সতর্ক করে দেয়, এখানে থাকা তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বিদায়ের সময় তারা তাকে একটা শিকারী কুকুর উপহার দেয়, নাম আর্গিস, আর সাথে দেয় একটা রিঙ্গিং সিডার। বিশ্বাস করা হয় এটা তাকে রক্ষা করবে। সময় এগিয়ে যায়। 1951 সালের গ্রীষ্মে দেখা যায় ক্লেমেন্সকে, যিনি এখন নিজেকে পরিচয় দেন পিওতর ইভানোভিচ নামে, বাল্টিক অঞ্চলের একজন মানুষ হিসেবে যার 8 বছরের জবরদস্তিমূলক শ্রমের মেয়াদ সবে শেষ হয়েছে। একজন পুলিশ ইন্সপেক্টর তাকে থামায়, পরিচয়পত্র চায়। তার কাছে সরাসরি অনুমতিপত্র নেই, কিন্তু তৈরি করা গল্প আর সাহসের জোরে তিনি পার পেয়ে যান। চিতা শহর অনেক দূরে, প্রায় 800 কিলোমিটার, কিন্তু ভাগ্যক্রমে একটা মালবাহী ট্রেন সেদিকেই যাচ্ছে, আর তাকে ব্রেক্সম্যান হিসেবে সেই ট্রেনের সুযোগ দেওয়া হয়। সেই ট্রেন একটা চেকপয়েন্টে এসে থামে। ক্লেমেন্স বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তার সামনেই দেখা হয় কামেনেভের। তারা সামনাসামনি দাঁড়িয়ে। ক্লেমেন্স বুঝতে পারে না সে কি করবে। ঠিক এই মুহূর্তে আর্গিস ঝাঁপিয়ে পড়ে কামেনেভের উপরে, আর এই সুযোগ পেয়ে মনে অনেক কষ্ট নিয়ে ক্লেমেন্স সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার আগো মুহূর্তে ক্লেমেন্স দেখে কামেনেভ আর্গিসকে হত্যা করেছে, কিন্তু ক্লেমেন্সের কিছুই করার থাকে না, তাই সে পালিয়ে যেতে বাধ্য হয়, এবং এরপরে সে অনেক জায়গায় পালিয়ে বেড়াতে থাকে। এতগুলো বছর, এতটা পথ পেরিয়েও তার যাত্রা শেষ হয়নি। প্রতিটা নতুন শহর, প্রতিটা নতুন মানুষ, প্রতিটা নতুন চেক পয়েন্ট, নতুন করে ধরা পড়ার আশঙ্কা। কিন্তু তিনি থামেননি। মুক্তি একদিনে আসে না, এটা বছরের পর বছর ধরে চলা এক ধৈর্যের যুদ্ধ। মধ্য এশিয়ায় পৌঁছে 1952 সালের আগস্টে ক্ষুধার্ত আর বিধ্বস্ত অবস্থায় ক্লেমেন্স এক ভদ্রলোকের কাছে সাহায্য চান। সেই লোকটি তাকে ঘরে ডেকে নেন, তার শরীরের দুর্গন্ধ নিয়ে হালকা রসিকতা করেন, তাকে সতেজ হয়ে নিতে বলেন। কথায় কথায় জানা যায় এই ভদ্রলোক একজন ইহুদি, যিনি নিজের ভাইদের হারিয়েছেন জার্মানদের হাতে। তিনি তার ভাইদের ছবি পুড়িয়ে ফেলেছিলেন, কারণ তাদের চোখে চোখ রেখে তাকাতে পারতেন না। এই সত্যটা জানার পরেও তিনি ক্লেমেন্সকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। ক্লেমেন্স অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি কেন এটা করছো? ওই লোকটি উত্তর দেন, তুমি জানতে চাও কেন একজন ইহুদি একজন জার্মানকে সাহায্য করবে, যদিও তোমরা আমার ভাইদের হত্যা করেছ? কিন্তু তিনি বলেন, সবাই এই নিষ্ঠুরতার কথা জানত না। তুমিও হয়তো জানতে না, কারণ তারা সব কিছু গোপন রেখেছিল। তুমি শুধু তোমার কর্তব্য পালন করেছ, ঠিক যেমন আমিও এখন আমার কর্তব্য পালন করছি। ওই ভদ্রলোকটি তাকে একটা নতুন নাম আর একটা জাল পাসপোর্ট জোগাড় করে দেন। নাম থাকে জোতর ইভানোভিচ উলিয়ানভ, আর তাকে লাতোভিয়ান হিসেবে পরিচয় দেওয়ার পরামর্শ দেন, যাতে তার উচ্চারণের অসামঞ্জস্যটাও ব্যাখ্যা করা যায়। তিনি সব তথ্য মুখস্থ করে নিতে বলেন,
আর সতর্ক করেন, তোমাকে এখনই তাড়াতাড়ি করতে হবে। বিদায়ের সময় ক্লেমেন্স জিজ্ঞেস করেন, তোমার কি এতে বিবেক দংশন করছে না? লোকটি উত্তর দেন না সরাসরি, শুধু বলেন, সেটার সমাধান তোমাকেই খুঁজে নিতে হবে। এখনই যাও, একটু ভাগ্য ভালো থাকলে তুমি পৌঁছে যাবে। সীমান্তের কাছাকাছি এসে হঠাৎ পাহাড়ে ধস নামে, রাস্তা বন্ধ হয়ে যায়। ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, ইরানিরা হয়তো পরদিন তাকে সীমান্ত পার হতে দেবে না। উপায় না দেখে তিনি হেঁটেই বাকি পথ পাড়ি দেন, যতটা পথ প্রয়োজন। জীবনের এই শেষ কয়েক কিলোমিটার যেন সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে ভয়ঙ্কর অনিশ্চয়তায় ভরা। এত বছরের যাত্রার পর একদম শেষ মুহূর্তে এসেও আবার বাধা। এত কাছে এসেও কি সব শেষ হয়ে যাবে? অবশেষে তিনি সীমান্তে পৌঁছান। ইরানি প্রহরী তাকে অনুমতি দেয় পার হওয়ার। বহু বছরের বন্দিত্ব, ভয়, লুকিয়ে বাঁচা সব পেছনে ফেলে ক্লেমেন্স মুক্ত পৃথিবীতে পা রাখেন। কিন্তু সেখানে বাধে আর এক বিপত্তি। তার সামনে চলে আসেন কামেনেভ এবং তারা মুখোমুখি হয় একটি ব্রিজের উপরে। কামেনেভ কিছু একটা চিন্তা করে ক্লেমেন্সের পথ থেকে সরে দাঁড়ান আর শুধু একটাই কথা বলেন, এটা শুধুমাত্র আমার বিজয়। কিন্তু মুক্তি এখানেও পুরোপুরি সহজ নয়। ডিসেম্বর 1952, তেহরান ফেডারেল কারাগার। তাকে সন্দেহ করা হয় রুশ গুপ্তচর হিসেবে। মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত আসে। তিনি নিজের আসল নাম জানান, ক্লেমেন্স ফরেল। বলেন, সাইবেরিয়ার পূর্ব উপকূল থেকে পালিয়ে এখানে পৌঁছাতে তার 3 বছর সময় লেগেছে। তার চাচাকে ডেকে পাঠানো হয় তাকে শনাক্ত করার জন্য। মুক্তির এই মুহূর্তেও তাই শান্তি নেই, কারণ সত্যিটা এতটাই অবিশ্বাস্য যে তাকে নিজেকে প্রমাণ করতে হবে সে সত্যিই কে। তার চাচা আসে। শেষবার তাকে দেখেছিলেন 1937 সালে। বহু বছরের ক্ষুধা, রোগ, কষ্ট তাকে এমনভাবে বদলে দিয়েছে যে চাচা প্রথমে তাকে চিনতেই পারে না। ক্লেমেন্স ডাকেন, চাচা, তুমি কি আমাকে চিনতে পারছো না? চাচা বুঝতে বলেন আর তাকে বলে, যদি সত্যিই তুমি ক্লেমেন্স ফরেল হও তাহলে কিছু প্রশ্নের উত্তর দাও। ক্লেমেন্স তখন অ্যালবামের একটি ছবি দেখে মনে করিয়ে দেন একটা ব্যক্তিগত স্মৃতি। 1939 সালে মায়ের জন্মদিনে দেওয়া একটা ছবির কথা, যার পেছনে তিনি নিজের হাতে লিখেছিলেন তারিখসহ তার মায়ের প্রতি ভালোবাসার একটা ছোট্ট বার্তা। এই স্মৃতিটা শুধু আসল ক্লেমেন্সই জানতে পারে। চাচার চোখে জল আসে। তিনি ধীরে ধীরে উচ্চারণ করেন একটা নাম, ক্লেমেন্স। 3 বছরেরও বেশি সময়, হাজার হাজার কিলোমিটার পথ, অসংখ্য রাত মৃত্যুর ভয়ে কেটেছে। কিন্তু অবশেষে সেই দিনটা আসে যেদিন ক্লেমেন্স আবার নিজের দেশের মাটিতে পা রাখেন। যে মানুষটাকে তার পরিবার বছরের পর বছর মৃত ভেবে এসেছে, সে মানুষটাই একদিন হঠাৎ তাদের সামনে ফিরে দাঁড়ায়। ক্লেমেন্সের স্ত্রী তখন আর সেই আগের তরুণী নন, আর ছোট্ট মেয়েটিও আর ছোট নেই। যে মেয়েটা একদিন বাবার হাত ধরে বলেছিল, বাবা, আমাকে চিঠি লিখবে তো? আজ সেই মেয়েই বড় হয়ে গেছে। বছরের পর বছর তারা অপেক্ষা করেছে। প্রতিটি দরজায় কড়া নাড়ার শব্দে হয়তো মনে হয়েছে, হয়তো এবার বাবা এসেছে। প্রতিটি চিঠির আশায় বুক বেঁধেছে তারা, কিন্তু কোনো খবর আসেনি। তবুও ক্লেমেন্সের স্ত্রী তার স্বামীর ফিরে আসার আশা পুরোপুরি ছাড়েননি। আর তারপর একদিন সেই অসম্ভব ঘটনাটাই সত্যি হয়ে যায়। ক্লেমেন্স তাদের সামনে এসে দাঁড়ান। প্রথম মুহূর্তে কেউ যেন বিশ্বাসই করতে পারে না, এত বছর পর এত বদলে যাওয়া চেহারার মধ্যে কিভাবে চিনবে সেই মানুষটাকে। কিন্তু রক্তের সম্পর্ক আর স্মৃতি কখনো পুরোপুরি মুছে যায় না। ক্লেমেন্স যখন তার পরিবারের সামনে দাঁড়ান, তখন যেন 3 বছরের সমস্ত কষ্ট এক মুহূর্তে থেমে যায়। তার চোখে তখন শুধু একটাই মানুষ, তার স্ত্রী। আর সেই ছোট্ট মেয়ে, যাকে বড়দিনের আগে
বাড়ি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হয়তো তিনি সেই বড়দিনে ফিরতে পারেননি, হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেও ফিরতে পারেননি, কিন্তু তিনি প্রতিশ্রুতি ভোলেননি। তিনি ফিরে এসেছেন, অনেক দেরিতে, অনেক কষ্টের পর, কিন্তু ফিরে এসেছেন। এই সিনেমাটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি, একজন যুদ্ধবন্দীর সত্যিকারের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত, যিনি সত্যিই সাইবেরিয়া থেকে পালিয়ে হেঁটে বাড়ি ফিরেছিলেন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলুন আপনি কি বিশ্বাস করেন একটা প্রতিশ্রুতি একটা মানুষের ইচ্ছাশক্তিকে সত্যিই এতটা শক্তিশালী করে তুলতে পারে।